আচ্ছা, তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করো আগে। সবাই একটু দ্রুত জয়েন করো, আমরা শুরু করব, ঠিক আছে? 4-5 মিনিটের মধ্যে আমরা শুরু করে দিব। আচ্ছা, নেট কি ডিস্টার্ব দিচ্ছে কিনা একটু বলো তো। ওয়ালাইকুম, আমি এখনো শুরু করব 2-1 মিনিটের মধ্যে। যারা জয়েন করার দ্রুত জয়েন করো। আর হলো যে নেট ডিস্টার্ব দিচ্ছে কিনা একটু বলো তো। দ্রুত জয়েন করো। ওকে, মনে হয় 26 জন আসছো, তাই না? 43 বাজে, আমি 45-এ শুরু করব। ওকে, 28 জন আসছো।
তোমরা যদি আরো কয়েকজন জয়েন না করো আমি কিন্তু ক্লাসটা শুরু করতে পারতেছি না। আরো 4-5 মিনিট অপেক্ষা করব দরকার হয় আমি। আরো কয়েকজন আসুক তারপরে, কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে ক্লাসে যদি শিক্ষার্থী সংখ্যা বাড়ে তখন আমি ক্লাস নিব। হ্যাঁ, প্রশ্ন সলভ দিয়ে দিব আজকে। তোমরা দ্রুত সবাই জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম। মাত্র 34 জনে আছো, তোমাদের কারণে লেট হচ্ছে, আরো এদিকে নেটে প্রবলেম হচ্ছে। কি যে বলবো তোমাদেরকে, তোমরা বলছিলা যে ক্লাসটা ঠিক মতো করবে, তার জন্য আমি আজকে ক্লাসটা ভাবলাম নিব, কিন্তু সেই ওই একই দশা। তাহলে লাভ কি হলো রে ভাইয়া? লাভ কি হলো? ওই 32 জন 33 জনই, কি লাভ বলো তো? ওকে, কথা না বাড়ে আমরা শুরু করে দেই, ঠিক আছে? আমরা শুরু করি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। ভাবছিলাম যে আমি জানি না আজকের পর আর ক্লাস নিব কিনা, তারপরও আমি একটা আশা নিয়ে আসছিলাম, কিন্তু আশা হয়তো ওইভাবে ফুলফিল হয়নি। অ্যাটলিস্ট ভাবছিলাম যে 1500 শিক্ষার্থীর মধ্যে অ্যাটলিস্ট হয়তো বা 300-400 পোলাপান ক্লাসে আসবে, কিন্তু ক্লাসে ওই একই অবস্থা, ঠিক আছে? ওই একই অবস্থা, ওই 35, 36, 37 জন, যাই হোক, হয়তো আগের চাইতে একটু 20-25 জন বাড়ছে, যাই হোক, এখন আর কিছু করার নাই। তো তো আজকে ক্লাস যেহেতু শুরু করছে, আমি জানি না নেটে অনেক প্রবলেম দিচ্ছে, ক্লাসটা ঠিকভাবে নিতে পারবো কিনা, তারপর আমি যতটুকু সম্ভব ক্লাসটা নিব এবং ক্লাসটা আমি দ্রুত শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তো বৃত্ত চ্যাপ্টারটা আজকে পড়াবো। তো প্রথম কথা হলো যে বৃত্ত জিনিসটাকে আগে আমাদের, ভাইয়া আমার মনে হয় সবাই ক্লাসে ঢুকে বের হয়ে যাচ্ছে, আপনাকে না দেখি। ওকে, দেখো বৃত্ত জিনিসটা কি। বৃত্ত জিনিসটা হলো কি, আমরা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন একটা আসেই, কম বেশি একটা প্রশ্ন থাকে, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট কিছু টপিক থাকে, এর বাইরে তেমন কোনো প্রশ্ন হয় না, ঠিক আছে? তো আমি মোটামুটি সেই টপিকগুলো একটু দেখানোর চেষ্টা করবো, তোমাদেরকে ভালো মতো হিন্টস দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কি কি পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? সবাই একটু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, তাহলেই হবে, ঠিক আছে? তো প্রথম কথা হলো যে বৃত্ত আগে কি সেটা আগে আমাদের জানা লাগবে। আচ্ছা, প্রথমে আমি আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হলো কি, ধরো এটা একটা কি আছে, এটা একটা বিন্দু আছে। এই বিন্দুটা, এটা কি একটা বিন্দু, এই বিন্দু থেকে তুমি একটা নির্দিষ্ট দূরত্বে একটা রেখা পাবা। কি পাবা? এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা রেখা পাবা। এই রেখা থেকে দেখো, এই বিন্দু থেকে এই রেখার মধ্যে যে একটা বিন্দু আছে সেটাকে বলা হয় x, y, যেটাকে আমরা বলা হয় সঞ্চার পথের একটা বিন্দু। এই সঞ্চার পথের বিন্দু কি করে? একটা রাস্তা গঠন করে। তাই এই রাস্তাটা হলো কি, এই যে এই রাস্তা। এখন কথা হলো যে এই কেন্দ্র থেকে এরকম অসংখ্য 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 রেখা আছে, ঠিক আছে ভাইয়া? এই কেন্দ্র থেকে কি আছে?
অসংখ্য অসংখ্য রেখা আছে। এই রেখাগুলোকে কি বলা হয়? সবসময় মনে রাখবা, এই যে সঞ্চারপথ গঠন করছে, এই সঞ্চারপথের এই রেখাটাকে বা পুরো কেন্দ্র থেকে এই যে তুমি যে মাঝখানে যে ইয়াটা দেখছো, এটাকে আমরা কি বলি? কেন্দ্র বলি। তো কেন্দ্র থেকে এই যে সঞ্চারপথের রেখার উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলা হয় বলো তো ভাইয়া? যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। কি বলবো? ব্যাসার্ধ বলবো। তার মানে কি জানলাম? তার মানে জানলাম যে এই যে মাঝখানে যেটা আছে এটা হলো কেন্দ্র। কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। এখন আসো মজার বিষয়, সেটা হলো যে এই কেন্দ্রকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি বলো তো ভাইয়া? কেন্দ্রকে আমরা মোটামুটি কি দিয়ে প্রকাশ করতে পারি? ধরো h, k, ঠিক আছে ভাইয়া। আর আমাদের এই যে আরেকটা বিন্দু আছে কি? পি x, y। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এই ব্যাসার্ধকে আমরা কি লিখে থাকি? আর লিখে থাকি, তাই না? এখন এই কনসেপ্ট থেকে আমরা একটা জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে ভাইয়া? কি কনসেপ্টটা? একটা বৃত্ত আঁকলাম, বৃত্তর আমরা কেন্দ্র পেলাম, একটা কি পেলাম? সঞ্চারপথে একটা বিন্দু পেলাম, আর পেলাম ব্যাসার্ধ, ঠিক আছে ভাইয়া? এই হলো ছোট্ট কনসেপ্ট। এখন এখান থেকে একটু খেয়াল করে দেখো, আমি সেম জিনিসটা এখানে আবার অঙ্কন করি। এই হলো বৃত্তের কেন্দ্র, এই যে কেন্দ্র, আর এটা হলো ব্যাসার্ধ, আর কেন্দ্র ছিল কত? h, k, আর এইটা কি ছিল? এটা ছিল সঞ্চারপথের বিন্দু পি x, y, আর এটা ছিল ব্যাসার্ধ r, ঠিক আছে ভাইয়া? ব্যাসার্ধ r। এখন কথা হলো যে এইটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ও দিয়ে প্রকাশ করি। এখন কথা কি? কথা হলো যে এই ওপি মানে কি? এই ওপি মানে হলো যে কি? একটা দূরত্ব নির্দেশ করতেছে। তোমরা কেউ কি আমাকে বলতে পারবা যে ওপি ইকুয়াল টু আমি কত লিখতে পারি? এই ওপি ইকুয়াল টুই তো আমরা বলতে পারি কি? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। আর ব্যাসার্ধকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। তাহলে ওপি কে আমি কি লিখতে পারি একটু বলো তো ভাইয়া? ওপি কে আমি লিখতে পারি যে এই যে এদের মধ্যবর্তী দূরত্ব, দেখো দুইটা বিন্দু থাকলে দূরত্ব কিভাবে বের করে বলো তো ভাইয়া? বুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। যেমন ধরো বুজদ্বয়ের অন্তর মানে হলো যে x - 8 হোল স্কয়ার প্লাস এই যে কুটিদ্বয়ের অন্তর y - k হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু আর হবে, ঠিক আছে ভাইয়া? ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু আর হবে। তাহলে এখান থেকে কি আসতেছে? এখান থেকে আসতেছে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু হলো আর স্কয়ার। এই যে যেই সমীকরণটা পেয়েছো দেখো, এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বৃত্তের আদর্শ সমীকরণ। কি? বৃত্তের আদর্শ সমীকরণ। এই আদর্শ সমীকরণের বৈশিষ্ট্যটা একটু দেখো তো ভাইয়া কি আসলে? আদর্শ সমীকরণের দিকে একটু তাকালে খেয়াল করবা যে x এর পরে যে জিনিসটা থাকে এটা হলো কি? বৃত্তের কেন্দ্রের বুজ। y এর পরে মাইনাসের পরে যে জিনিসটা থাকে সেটা হলো বৃত্তের কেন্দ্রের কুটি, আর আরটা কি? বৃত্তের ব্যাসার্ধ। এইটুকু সবাই ক্লিয়ার হইছো কিনা একটু আমাকে জানো। একটু আমাকে জানাও। ওকে ভাইয়া, দেখো এই যে তুমি যে এখন বৃত্তের এই আদর্শ সমীকরণটা পাইছো, দেখো বৃত্তের আদর্শ সমীকরণটা পাইছো, এই সমীকরণের মধ্যে সমস্যাটা কি জানো? দেখি স্কয়ার আছে, তারপর মাইনাস আছে, একটা মানে একদম আমরা সাধারণ জিনিসটা না কি একেবারে নর্মাল ভাবে আমরা পাচ্ছি না জিনিসটাকে। তাই আমি এখন চেষ্টা করবো যে এটা সাধারণ বানানোর জন্য এই সমীকরণটাকে ভেঙে আরো সহজ বাংলা ভাষা বললে তুমি একটা লাইন দেখো, এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস 2xh প্লাস ওয়াই স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস 2ky ইকুয়াল টু আর স্কয়ার। তো এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে মাইনাস আছে প্লাস আছে, একটা সমীকরণে প্লাস মাইনাস থাকলে এই জিনিসটা মনে রাখাটা কঠিন, তাই না? বিরক্তিকর লাগে আমাদের কাছে। তো এই জিনিসটাকে আমরা একটু সহজ করব বা সাধারণ করব। কিভাবে করতে পারি? দেখো ভাইয়া, এইখানের মধ্যে তুমি জাস্ট কি করবা? এখানের মধ্যে এইচ এর পরিবর্তে বসাবা মাইনাস জি, আর এই যে দেখো এইখানের মধ্যে কে এর পরিবর্তে বসাবা মাইনাস এফ, ঠিক আছে ভাইয়া? কি বসাবা? এইচ এর পরিবর্তে মাইনাস জি, আর কে এর পরিবর্তে বসাবা মাইনাস এফ। এখন কেন ভাইয়া? তার একটু বসাই দেখো আগে, তারপর বলি কেন। এক্স স্কয়ার প্লাস এইচ এর পরিবর্তে মাইনাস জি মানে হয়ে যাবে জি স্কয়ার, হোল স্কয়ার করলে জি স্কয়ার, এইচ এর পরিবর্তে মাইনাস জি মাইনাস এম এর প্লাস মানে হলো যে প্লাস 2gx, ওয়াই স্কয়ার কে এর পরিবর্তে মাইনাস এফ হোল স্কয়ার মানে এফ স্কয়ার,
কে এর মান আছে মাইনাস এফ, মাইনাস এম আছে প্লাস 2fy, আর এখানে মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে আরেকটা মজার বিষয় দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এটা কি 2gx প্লাস 2fy, আর কি আছে দেখো তো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আছে, তাই না ভাইয়া, ইকুয়াল টু আছে 0, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই পুরো জিনিসটাকে আমরা কি বলবো জানো, এই পুরো জিনিসটাকে সি ইকুয়াল টু বলতে পারি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তার মানে এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের পরিবর্তে আমি কি বসাবো, সি বসাবো, সি 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। কেন, আমি আমার লাইফটাকে জীবনটাকে সহজ করার জন্য, সাধারণ করার জন্য। দেখো তাহলে আমার এই আদর্শ সমীকরণ থেকে আমি কি করলাম, একটা সহজ সমীকরণ যেখানে আমাদের কোনো মাইনাস নাই, সব প্লাস আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি। এখন এটা কত সহজ, মানে সুন্দর সুন্দর লাগতেছে না ইকুয়েশনটা, তার কারণে আমরা এই আদর্শ সমীকরণকে কনভার্ট করে আমাদের জীবনটাকে সহজ করছি। এই জন্য এই সমীকরণের নাম হলো কি, বৃত্তের সাধারণ সমীকরণ। কি ভাইয়া, বৃত্তের সাধারণ সমীকরণ। যদি জিজ্ঞাসা করা হয় বৃত্তের সাধারণ সমীকরণ কোনটা, বলতে পারবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই বুঝছো কিনা এটা বলো। হ্যাঁ হ্যাঁ সাদমান, আজকে পোস্ট করবো। ওকে, এই আমি আর একটা কথা বলি, ক্লাসে যদি 40 জন থাকো তাহলে 40 জনের রেসপন্স করবা যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, ঠিক আছে। আমি আবারও জিজ্ঞেস করছি সবাই বুঝছো কিনা একটু আমাকে জানাও। তোমরা কি বুঝতে পারছো ভাইয়ারা? ওকে বুঝছি ভাইয়া, ওকে। এবার আসো ভাইয়া, এখান থেকে এই যে আদর্শ আমরা যে সাধারণ সমীকরণটা পেয়েছি, এই সাধারণ সমীকরণের কিছু আমি একটু বৈশিষ্ট্য দেখাই তোমাকে, ঠিক আছে। এই বৃত্তের সাধারণ সমীকরণের আমি তোমাকে কিছু বৈশিষ্ট্য দেখাবো, ঠিক আছে। বৈশিষ্ট্য, ঠিক আছে ভাইয়া, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলা কি একটু খেয়াল করে দেখো ভাইয়া। বৈশিষ্ট্যের মধ্যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, লেখো 1 নাম্বার, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। কি হবে, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। দেখো সমান আছে কিনা, হ্যাঁ আছে। তারপরে দেখো এক্স ওয়াই জাতীয় কোনো টার্ম আছে, দেখো তো এক্স ওয়াই এরকম জাতীয় কোনো টার্ম আছে, সামথিং এক্স ওয়াই নাই। তার মানে এক্স ওয়াই জাতীয় কোনো পদ থাকা যাবে না, এক্স ওয়াই জাতীয় কোনো পদ থাকা যাবে না, ঠিক আছে ভাইয়া, পদ থাকা যাবে না। এরপরে 3 নাম্বার শর্ত কি, ব্যাসার্ধ। কি ভাইয়া, ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি হবে না বলতো, নেগেটিভ হতে পারবে না। ব্যাসার্ধ নেগেটিভ হতে পারবে না। ব্যাসার্ধ অল টাইম কি হয়, পজিটিভ হয়, নেগেটিভ হতে পারে না। এই 3টা শর্তের উপর ডিপেন্ড করে আমরা কি করব, আমরা এখন কিছু প্রশ্ন সলভ করব, ঠিক আছে ভাইয়া। একটু মাথায় রাখবা তাহলেই হবে। বৃত্তের বৈশিষ্ট্য আমি লিখে দিচ্ছি আগের স্লাইডের মধ্যে। এখন আসো এই যে এখানে আসো, আগে এই প্রশ্নটা আমি সলভ করাই। কি বলতেছে, এই যে এরকম একটা বৃত্তের সমীকরণ আছে, এটা সমীকরণটা কখন হবে বলতো। এটা বলতেছে যে এইটা একটা বৃত্তের সমীকরণ কখন হবে, যদি
কোনটা কোনটা শর্তের ক্ষেত্রে এটা বৃত্তের সমীকরণ হবে। দেখতে বলতেছে যে এ এবং বি বলতেছে সমান হতে হবে। অবশ্য আমি একটু আগে শর্তে লেখাইছিলাম কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব সমান হতে হবে, তাহলে অবশ্যই এই দুইটা সমান হতে হবে। আর বলতেছে সি ইকুয়াল টু জিরো, এমন কোন কথা আছে সি ইকুয়াল টু জিরো? অবশ্যই এটা বৃত্তের সমীকরণের মধ্যে সি তো থাকতেই হবে, তাই না? তার মানে এইটা সত্য না। আচ্ছা, এর আগে স্লাইডে আমি আরো কিছু একটু লিখে দিয়ে আসি তোমাদেরকে। দেখো তোমরা এখান থেকে তুমি যখন ভাইয়া আরেকটা জিনিস একটু এক্সট্রা করে দেখো, তুমি যখন এখানে ছিলা, কি ছিলা, এই জায়গায় ছিলা, এই জায়গায় যখন ছিলা তখন তুমি আমাকে একটু বলো ভাইয়া তোমার এখানে কেন্দ্র কত ছিল বলো তো? কেন্দ্র ছিল এইচ কমা কে, কিন্তু ওইটাকে কি করছে আমরা এই সাধারণ সমীকরণে এসে কেন্দ্রটাকে ট্রান্সফার করে দিছে। কেন্দ্রটার এইচ কমা কে নাই, সেটা হয়ে গেছে কি মাইনাস জি কমা মাইনাস এন। আর ব্যাসার্ধটা কি ছিল বলো তো ভাইয়া? ব্যাসার্ধ তো এখানে আর ছিল, কিন্তু এখানে তো ব্যাসার্ধ আর নাই, তাহলে আরটা কোথায় লুকায় আছে? সি এর মধ্যে লুকায় আছে। তাহলে দেখো সি ইকুয়াল টু ছিল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসে আর সিটাকে ওই পাশে পাঠাই দিয়ে আর স্কোয়ার ইকুয়াল টু হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আর আর ইকুয়াল টু হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যেহেতু ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না তাই প্লাস মাইনাস দেওয়া লাগে নাই। তার মানে আমরা এখান থেকে কেন্দ্র পেয়ে গেলাম কি মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ পেয়ে গেলাম কি আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মানে একটা বৃত্তের আমরা সাধারণ সমীকরণ থেকে আমরা বৃত্তের বৈশিষ্ট্য, কেন্দ্র এবং ব্যাসার্ধ সবকিছু পেয়ে গেছি। এবার আমাদের করতে সুবিধা হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো এই শর্তটা সত্য না। এখানে মধ্যে বলতেছে এফ আর জি, এমন কোন শর্ত বলছিলাম আমি যে তোমাকে আমি বলছিলাম যে এক্স এর সহগ ওয়াই এর সহগ সমান হতে হবে, এমন কোনো কথা নাই। এই যে দেখো এবার বলতেছি কি আমি কি বলছিলাম তোমাকে, এক্স ওয়াই জাতীয় কোনো পদ থাকা যাবে না এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব সমান হতে হবে। এখানে বলতেছে এ ইকুয়াল টু বি, মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব সমান, হ্যাঁ সমান। আর বলতেছে যে এক্স ওয়াই জাতীয়, দেখো এইচ ইকুয়াল টু জিরো হলেই তো এক্স ওয়াই জাতীয় কোনো পদ থাকবে না। তার মানে এক্স ওয়াই জাতীয় পদ যাতে না থাকে তাহলে এইচ ইকুয়াল টু কি হতে হবে? জিরো হতে হবে। তাহলে এই শর্তটা সঠিক, কারণ এক্স ওয়াই জাতীয় কোনো পদ থাকা যাবে না। এবার আসো এই জিনিসটা কি বলতেছে? বলতেছে কে এর মান কোন মানের জন্য কি হবে বলতো? এটা ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু এটা বৃত্ত হবে। কি হবে? বৃত্ত হবে। কোশ্চেনের অর্ধেক তুলছে আর অর্ধেক তুলে নাই। দেখো এটা কখন হবে দেখো তো ভাইয়া, তুমি জাস্ট এইভাবে চিন্তা করো, এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার, আর কি আছে কে এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু কত আছে? জিরো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এ মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মনে আছে এগুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে কি ছিল বলো তো ভাইয়া? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আমরা পড়ছি না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কত বলো তো? মাইনাস এই যে তোমরা এগুলো পড়ছো না, মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। দেখো মাইনাস এবি, এবি মানে কত? এক্স ওয়াই, তার মানে মাইনাস এক্স ওয়াই। তারপরে কি হবে? মাইনাস বিসি মানে কত হবে বলো তো ভাইয়া? মাইনাস বিসি হবে কত? 3y। আর কি হবে বলো তো? মাইনাস সি এ, সি এ মানে কত বলো তো ভাইয়া? প্লাস 3x। আর এখান থেকে কি আছে বলো তো ভাইয়া? এখান থেকে কি আছে? ও আচ্ছা ভুল লিখছি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস টু বিসি মানে সিক্স মাইনাস সিক্স এক্স। ঠিক আছে ভাইয়া? টু এবি টু বিসি টু সি এ। আর এখানে দেখো এটাকে ভাঙাইলে কি হবে? কে এক্স ওয়াই প্লাস প্লাস টু ওয়াই, আর কি আছে বলতো? মাইনাস কে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। এখন কথা হলো যে এটা বৃত্তের ইকুয়েশন হওয়ার শর্ত কি ছিল? এক্স ওয়াই জাতীয় কোন পদ থাকা যাবে না, কিন্তু কি আছে বলতো? এখানে এক্স ওয়াই জাতীয় পদ আছে। সেটা কোনটা কোনটা? এই একটা আছে, এই একটা আছে। তাহলে এই দুইটা পদকে আমাকে ব্যানিশ করা লাগবে। তাহলে এক্স ওয়াই কমন নিলে কি থাকে? কে মাইনাস টু থাকে। এটা ব্যানিশ করার মাধ্যম কি বলতো ভাইয়া? এটা সহগটা যদি জিরো হয়, এই যে এরকম জিরো হয়, জিরোর সাথে গুণ করলে এটা জিরো হয়ে যাবে। তার মানে আমার শর্ত মতে কি হতে হবে বলতো? এই সহগটা কত হবে? হতে হবে কে মাইনাস টু ইকুয়াল টু হতে হবে জিরো, আর কে ইকুয়াল টু হতে হবে কত? টু। আর এটাই হলো অ্যান্সার। কে এর মান কত হবে? টু হবে। সবাই কি বুঝতে পারছো?
ওকে জি বুঝছি। ওকে ডান। ওকে এবার আসো এখানে এই ম্যাথটা কি করবা, নিজেরা অ্যান্সার বের করবা কে এর মান কত হলো। ঠিক আছে ভাইয়া, এটা নিজেরা করবা। ওকে আসো এবার বলতেছি বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। একটু আগে কিন্তু আমি বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ শিখে আসছিলাম, সবকিছু কিন্তু ওই স্লাইডে শিখে আসছিলাম। কেন্দ্র কি ছিল বলতো ভাইয়া? বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু কত ছিল? 0। তাহলে কেন্দ্র কত ছিল বলতো ভাইয়া? কেন্দ্র হলো মাইনাস জি কমা মাইনাস এফ। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে ভাইয়া, এটা হলো কি কেন্দ্র আর ব্যাসার্ধ। ঠিক আছে ভাইয়া, তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ আমি যদি জেনে যাই তাহলে আমি এখান থেকে এখন বাকি ম্যাথগুলো করতে পারবো। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা এটা কার জন্য কেন্দ্র ব্যাসার্ধ বের করছি। খেয়াল করো তো ভাইয়া, আমরা এটা কার জন্য কেন্দ্র ব্যাসার্ধ বের করছি? এই যে দেখো ভাইয়া, কার জন্য? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ যখন 1 ছিল তার জন্য। যদি কখনো তোমাকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ অন্য কিছু দেওয়া থাকে, 2, 3 এগুলো দেওয়া থাকে, তাহলে আগে তোমাকে 1 বানাতে হবে, তারপর তোমার কেন্দ্র ব্যাসার্ধ কথা ভাবা লাগবে, কারণ না হলে কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? এটা কার জন্য? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ 1 এর ক্ষেত্রে। তার মানে আমরা সবকিছু এই চ্যাপ্টারে যত কিছু আছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ অল টাইম আমরা 1 নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি কেন্দ্র এবং ব্যাসার্ধ ইজিলি বের করতে পারবো। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো কনসেপ্টটা? বুঝতে পারছো কিনা? আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে আসো এরপরে যেটা হলো যে এবার আমরা দেখি এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা বলতেছে বৃত্তের ব্যাসার্ধ কত। তবে আমরা সবসময় মনে রাখবা যে আরেকটা জিনিস শিখাই রাখি তোমাদেরকে, কেন্দ্র এটা বের করার একটা শর্টকাট বলি, সেটা কি বলতো ভাইয়া? সেটা হলো যে এইভাবে মনে রাখবা যে মাইনাস জি, এই মাইনাস জিটা কি? এক্স এর যে সহগটা আছে, দেখো এক্স এর সহগটা কত আছে? 2g, মানে এক্স এর সহগ, সেই সহগকে তুমি যদি -2 দিয়ে ভাগ করো, যেমন 2g কে তুমি যদি -2 দিয়ে ভাগ করো হয়ে যাবে -g। এই যে দেখো -g পাচ্ছি। আর y এর সহগটাকে তুমি যদি -2 দিয়ে ভাগ করো পেয়ে যাবা তুমি কি? কেন্দ্রের কুটি। তার মানে কেন্দ্রে বুজকুটি পাওয়ার মাধ্যম কি? এক্স এর সহগকে -2, y এর সহগকে -2 দিয়ে ভাগ করা। ঠিক আছে ভাইয়া, ওকে এবার আসো ভাইয়া, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আগে কেন্দ্রটা বের করি। কেন্দ্র কি ছিল? কেন্দ্র ছিল -g, -f, তাই না? -g, -f ইকুয়াল টু কত? এক্স এর সহগটা আছে কত? -4, -2, 6, -2, তাহলে হচ্ছে কত? 2, -3। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি বলতো ভাইয়া? আর ইকুয়াল টু হবে রুট ওভার জি স্কোয়ার। জি মাইনাস জি কে দেখো, মাইনাস জি এর মান আসছে কত? মাইনাস জি এর মান আসছে 2। এটাকে হোল স্কোয়ার করো আর এটাকে হোল স্কোয়ার করো, তাহলে হবে জি স্কোয়ার ইকুয়াল টু হবে কত? 4। তার মানে জি স্কোয়ার কে সবসময় মনে রাখবা যে মাইনাস জি কে হোল স্কোয়ার করলে, এই মানটাকে হোল স্কোয়ার করলে জি স্কোয়ার আসে, এই মানটাকে হোল স্কোয়ার করলে এফ স্কোয়ার আসে। মাইনাস সি, সি এর মানটা কত আছে দেখো তো? -12। তার মানে এখানে আসতেছে কত? 9, 4, 13, 25, আর মানে আসতেছে কত? 5 একক। তার মানে 5 একক হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ওকে এবার আসো বৃত্তের শর্ত। আচ্ছা বৃত্তের শর্ত কি এগুলো এখন একটু আমরা দেখবো। ঠিক আছে ভাইয়া, এখন আমরা কি দেখবো? বৃত্তের শর্ত দেখবো। ওকে বৃত্তের শর্তের ক্ষেত্রে আগে অনেকগুলো জিনিস আমাকে শিখা লাগবে। ঠিক আছে ভাইয়া, প্রথম জিনিস যেটা সেটা হলো যে ধরো ওকে দেখো এই হলো কি? এটা একটা বৃত্ত। ঠিক আছে ভাইয়া, এটা কি? এটা একটা বৃত্ত। তো এই বৃত্তটাকে আমি কি করলাম? জাস্ট কি করলাম বলতো? এক্স অক্ষকে আমি কর্তন করলাম। কি করলাম? এক্স অক্ষকে আমি কর্তন করলাম। তাহলে শর্ত 1 লেখো। শর্ত 1 লেখো, কোন বৃত্ত এক্স অক্ষকে কর্তন করলে, এই যে কর্তিত অংশ কতটুকু? এতটুকু না? তাহলে লেখো কর্তিত অংশের পরিমাণ কত হবে বলতো ভাইয়া? 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। মনে রাখবে এইভাবে, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। কি বলতো ভাইয়া? কোন বৃত্ত এক্স অক্ষকে কর্তন করলে কর্তিত অংশের পরিমাণ কত হবে? 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এবার আসো ভাইয়া, যদি ধরো এই বৃত্তটা ওয়াই অক্ষকে কর্তন করত, একটু সুন্দর করে দেখো, যদি এই বৃত্তটা ওয়াই অক্ষকে কর্তন করত, দেখো এই যে কর্তন যদি এইভাবে করতো তাহলে শর্ত 2 লেখো। শর্ত 2, কোন বৃত্ত ওয়াই অক্ষকে কর্তন করলে কর্তিত অংশের পরিমাণ কত হবে জানো? 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এখন কথা হলো যে
আচ্ছা একটা মিনিট, ঠিক আছে, তোমাদের এক ভাইয়া কল দিছে। হ্যালো, হ্যাঁ বলো। ও ইয়া, তুমি ইয়া করো 6টা 5টার দিকে স্টুডিওতে এসো, একটু বের হবো। 5টার দিকে স্টুডিওতে এসো, বাইক নিয়ে বের হবো। মানে ব্যাক করবে কখন? হুম, আচ্ছা আচ্ছা, আসো, মানে একটু বের হবো, মানে গুড না। ওকে, বুঝতে পারছো আশা করি, হ্যাঁ বুঝতে পারছো। ওকে, এখন আসো ভাইয়া, মজার বিষয় হলো কি, তাহলে তুমি বৃত্তের ওয়াই অক্ষকে কর্তন করলে কর্তৃত অংশের পরিমাণও তুমি কি করলা, বের করে ফেলছো। ওকে, এই নেটে কি প্রবলেম দিচ্ছে? তাহলে এটুকু। এখন মজার বিষয় হলো যে ধরো ভাইয়া, ধরো ধরো কি ধরবা এখন, তোমার মনে প্রশ্ন আসলো যে ধরো ভাইয়া এই বৃত্তটা এক্স অক্ষকে কি করছে, এক্স অক্ষকে দেখো, এক্স অক্ষকে জাস্ট কি করলো, স্পর্শ করলো। কি করলো? এই বৃত্তটা এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করলো। এই ক্ষেত্রে কি হবে? কোন একটা বৃত্ত যখন এক অক্ষকে স্পর্শ করে, আচ্ছা বলো তো ভাইয়া এখানে কি এক অক্ষকে কোনো কর্তন করছে? কর্তন করছে কিনা? কিচ্ছু কাটে নাই, না কাটলে কর্তন কর্তিত অংশের পরিমাণ কত? 0। তাহলে আমি কি বলতে পারবো, দেখো তো ভাইয়া আমি কি বলতে পারবো কিনা, একটু শর্ত 3টা একটু আমি মুছি। দেখো শর্ত 1টা আমি একটু মুছি, এখানে শর্ত 3টা আমি দিব। শর্ত 3টা কি, ধরো এই যে ও যখন এক অক্ষকে স্পর্শ করছে, তার মানে কর্তৃত অংশের পরিমাণ কত? 0। 0 হলে তুমি আমাকে বলো ভাইয়া, জাস্ট স্পর্শ করার ক্ষেত্রে আমি যদি এটাকে স্কোয়ার করে দিই, তাহলে এটা হয়ে যাবে সি মাইনাস জি স্কোয়ার ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু কি, জি স্কোয়ার। তার মানে কি বলতো ভাইয়া, ধরো কোন একটা বৃত্ত যখন জাস্ট এক অক্ষকে স্পর্শ করে তখন সি ইকুয়াল টু 0 হয়। এখানেই কোনো শেষ না, এখানেই কোনো এটার শেষ না। এটার আরো মজার বিষয় কি জানো? এটার আরো মজার বিষয় হলো যে তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো, এটা কি বলতো ভাইয়া, এটা কি, এটা হলো কেন্দ্র। কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলতে পারি বলতো ভাইয়া, কি বলতে পারি? এটা কি, ব্যাসার্ধ বলতে পারি, তাই না? এখন খেয়াল করে দেখো এই বৃত্তের কেন্দ্রটা কি হবে, এখানে যা হবে এতটুকু, আর এখান থেকে যা হবে এতটুকু, তাই কি না বলো তো ভাইয়া? তাই তো হবে, তাই না? তাহলে এটা কি, এটা হবে তার বুজ, আর এটা হলো কি তার কুটি, তাই কিনা? এটাই তো বৃত্তের কেন্দ্র। এখন কথা হলো যে তাহলে তুমি যখন বৃত্তটা এক অক্ষকে স্পর্শ করে তখন তুমি আরেকটা জিনিস শিখে রাখতেছো, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হচ্ছে বলো তো ভাইয়া? কেন্দ্রের কুটি হচ্ছে। এই যে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি, আর কেন্দ্রের কুটি, দুইটাই সমান হয়ে যাচ্ছে। দেখো কুটি যা, ব্যাসার্ধ কিন্তু তাই কথা নির্দেশ করে। তার মানে তুমি এখান থেকে আরেকটা জিনিস শিখে রাখছো যে যখন কোন বৃত্ত এক অক্ষকে স্পর্শ করে, এক অক্ষকে স্পর্শ করে, জাস্ট কি করলো, এক অক্ষকে স্পর্শ করে, তখন সি ইকুয়াল টু হয় জি স্কোয়ার। এটা একটা শর্ত। আরেকটা শর্ত কি, আরেকটা শর্ত হলো যে কি হয় বলতো ভাইয়া, কেন্দ্রের কুটি সমান সমান কি হবে বলতো, বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্রের কুটি সমান সমান কি হবে, বৃত্তের ব্যাসার্ধ। এখানে একটা মজার বিষয় কি জানো, কুটি কিন্তু নেগেটিভ হতে পারে ভাইয়া, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারবে না। তার জন্য আমরা কেন্দ্রের কুটিতে আমরা একটা মডুলাস ইউজ করি। বুঝতে পারছো ভাইয়া? ঠিক সেম নিয়মে ধরো আমার শর্ত এটা কত, শর্ত এটা 3 গেল আর 4 গেল। এবার শর্ত 5 দেখো, শর্ত 5 আমি কি দেখতেছি, কোন বৃত্ত যখন ওয়াই অক্ষকে এখন জাস্ট কি করলো বলতো ভাইয়া, ওয়াই অক্ষকে জাস্ট কি করবে, স্পর্শ করবে, এখন আর কর্তন করবে না, স্পর্শ করে। কি করে, স্পর্শ করে। এক্সাম্পল দেখো, ও যদি কোন একটা বৃত্ত যখন কেবলমাত্র ওয়াই অক্ষকে কি করলো, স্পর্শ করলো, তখন কি হবে? তখন দেখো ভাইয়া এইটা কি, এটা হলো বৃত্তের বুজ, তাই কিনা বলতো ভাইয়া? এটা কি, এটা হলো বৃত্তের বুজ, আর কুটিটা কি, কুটিটা হলো এইটা, এই তো। তাহলে এইটা যদি বুজ হয়, এটা যদি এইচ হয়, আর এটা যদি কে হয়, তাহলে বলতো ভাইয়া এইটুকুর মান কত? এইটুকুর মান যদি এইচ হয়, এইটুকুর মান যদি এইচ হয়, তাহলে এইটুকুর মানও এইচ।
তার মানে কি আরেকটা জিনিস দেখো, এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলতে পারি? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। এখন এইটা গেল। আরেকটা শর্ত দেখো, তার মানে এখান থেকে আমি কি বুঝলাম, কোন বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হবে? কেন্দ্রের বুজ হবে। বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হবে? মানে ব্যাসার্ধ সমান সমান কি হবে বলতো ভাইয়া? ব্যাসার্ধ সমান সমান হবে কেন্দ্রের বুজ। কেন্দ্রের বুজ। বুজ। এবার আসো ভাইয়া, এখানেই শেষ না, আরেকটা মজার বিষয় দেখো, ওইখানে কি ছিল? বৃত্ত যখন এক চোখকে স্পর্শ করে এটা সমান সমান 0 ছিল, এখানেও তো সেম, কর্তন তো আর করে নাই, তাই না? তাহলে কি হবে? 2√f² মাইনাস c ইকুয়াল টু হবে 0, তাহলে c ইকুয়াল টু হবে কি? f²। দেখো হিসাব করে, তার মানে কি কোন একটা বৃত্ত যখন y অক্ষকে স্পর্শ করে তখন c ইকুয়াল টু হয় কি? f²। আর এটা কি হয় বলতো ভাইয়া? বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হয়? কেন্দ্রের বুজ হয়। এখানে মোট কয়টা শর্ত লেখাইছি? 6টা শর্ত। প্রথম শর্তটা কি ছিল বলতো ভাইয়া? কর্তৃত অংশের পরিমাণ কত? x অক্ষকে 2√g² - c, y অক্ষকে কর্তৃত অংশের পরিমাণ কত? 2√f² - c। তারপরে কি বলতো ভাইয়া? এই যে x অক্ষকে যখন স্পর্শ করে তখন কি হয়? বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কেন্দ্রের কোটি এবং c ইকুয়াল টু হয় g²। y অক্ষকে স্পর্শ করলে c ইকুয়াল টু হয় f² এবং বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কেন্দ্রের বুজ হয়ে থাকে। এখন এক্সাম্পল ধরো ভাইয়া, এই বৃত্তটাকে x এবং y উভয় অক্ষই জাস্ট কি করলো? স্পর্শ করলো। জাস্ট কি করলো? স্পর্শ করলো। ঠিক আছে ভাইয়া? জাস্ট কি করলো? স্পর্শ করলো। তখন কি হবে? সবসময় মনে রাখবা, তখন c ইকুয়াল টু g² ইকুয়াল টু কি হবে? f²। অথবা বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কেন্দ্রের বুজ ইকুয়াল টু কেন্দ্রের কুটি। কথা কি বুঝতে পারছো ভাইয়া? তার মানে এই জিনিসটা সবকিছু সমান নির্দেশ করবে। আশা করি বুঝতে পারছো। সবাই যদি বুঝতে পারো তাহলে চলো আমরা একটু কোশ্চেন সলভ করব। বলতেছে কি, যদি এই বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে তখন c ইকুয়াল টু কি হয় বলো তো ভাইয়া? y অক্ষকে স্পর্শ করলে c ইকুয়াল টু f² হয়। ডিরেক্ট সূত্র। বলতেছে এই বৃত্তটি যখন x অক্ষকে স্পর্শ করবে c ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? g²। কিন্তু এই g তো আগে বের করা লাগবে, তাহলে আমি -g বের করি। -g বের করার নিয়মটা কি বলতো? x এর যা সহগ আছে তাকে -2 দিয়ে ভাগ করো, তাহলে আসতেছে 2। আর এই 2টাকে স্কয়ার করলে তুমি কি পাবা বলো তো ভাইয়া? g² এর মান। তার মানে g² এর মান কত? 4। অনেকে হয়তো বা বুঝছো, তাই না? বলতো সবসময় মনে রাখবা, আগে জি এর মানটা বের করবা, তাকে স্কয়ার করে দিলে, কারণ x অক্ষকে স্পর্শ করলে c ইকুয়াল টু কি হবে? g² হবে। এবার দেখো ভাইয়া, বলতেছে বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক দেওয়া আছে এবং তা y অক্ষকে স্পর্শ করে। কোন অক্ষকে? y অক্ষকে স্পর্শ করে। ধরো এই যে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কত আছে? -4, -3। ওকে, খুব ভালো কথা। এটা কি করছে? এটা y অক্ষকে স্পর্শ করছে। y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হয় বলতো ভাইয়া? ব্যাসার্ধ সমান সমান কেন্দ্রের বুজ হয়। এই যে এটা কি বুজ না? এটাই তো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান সমান কি? কেন্দ্রের বুজ। অবশ্য মডুলাস ইউজ করবা, কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে কেন্দ্রের বুজটা কত বলতো ভাইয়া? -4 মডুলাস, তার মানে 4 হলো কারেক্ট অ্যান্সার। বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক দেওয়া আছে এত, y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো ভাইয়া? ও এগুলো সব কিন্তু কৃষিতে আসা প্রশ্ন। y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হবে বলো তো ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হবে? এই যে, আচ্ছা এখানে কি, হ্যাঁ কেন্দ্রের বুজ, তাহলে কেন্দ্রের বুজ আছে কত? 4, তার মানে 4 হলো কারেক্ট অ্যান্সার। এটা নিজেরা করবা। এটা অ্যান্সারটা বলো আমাকে, দেখি কে বলতে পারে এটা অ্যান্সারটা বলো তো। ওকে ওকে, সবাই পারছো, অনেকে পারছো। ওকে, আসো এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো, ধরো এটা একটা কি আছে? একটা বৃত্ত। তো বলতেছে যে বৃত্তের ব্যাস। আচ্ছা তোমরা আমাকে বলতো ব্যাস কি আর যে কি? দেখি কে বলতে পারে ব্যাস কি আর যে কি।
ব্যাস কি আর যে কি দেখি কেউ বলতে পারো? ব্যাস হলো যে সবসময় মনে রাখবা, ব্যাস ব্যাস আর যে মনে রাখবা, ব্যাস হলো সবসময় কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে মাস্ট ব্যাস যাওয়া লাগবে। আর যেটা কি, যে কেন্দ্র দিয়ে গেলেও হয় না গেলেও হয়। যেমন এই হলো একটা বৃত্ত, এটা একটা বৃত্তের যে, এটা একটা বৃত্তের যে, তার মানে কি এগুলা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি, কিন্তু ব্যাস কিন্তু এক প্রকার যে, কারণ যে কিন্তু কেন্দ্র দিয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে। ঠিক আছে ভাইয়া? তার মানে এই হলো বৃত্তের ব্যাস। এখন বলতেছে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে। তো একটা বিন্দু দেওয়া আছে x1, y1, আর একটা বিন্দু দেওয়া আছে কত, x2, y2। এখন জিজ্ঞেস করতেছে যে বৃত্তের সমীকরণ কি হবে। তাহলে মনে রাখবা যে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ হবে, বৃত্তের সমীকরণ হবে কি হবে জানো? বৃত্তের সমীকরণ হবে x মাইনাস x1, কি ভাইয়া, x মাইনাস x1, x মাইনাস x2 প্লাস y মাইনাস y1, y মাইনাস y2 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 0 হবে। এখন কথা হলো যে এখানের মধ্যে একটা ঘটনা আছে, এগুলো সব ফোটা ফোটা হয়ে গেছে তাই না? দেখো y মাইনাস y1, y মাইনাস y2 ইকুয়াল টু কত হবে, 0 হবে। এখন ভাইয়া এখানে একটা মজার বিষয় আছে। কি মজার বিষয় আছে দেখো, এই যে দেখো, মজার বিষয়টা হলো যে তুমি চাইলে এখান থেকে মধ্যবিন্দু দিয়ে বৃত্তের কেন্দ্র বের করতে পারতা, কেন্দ্রটা বের করতে পারতাম মধ্যবিন্দু দিয়ে। যেহেতু ব্যাসের প্রান্ত, দেখো ব্যাসের দুইটা প্রান্তের মাঝখানে বা সমদ্বিখণ্ডিত করে কি কেন্দ্র, তার মানে কেন্দ্র দিয়ে তুমি মধ্যবিন্দু বের করতে পারতা। ওকে, মধ্যবিন্দু বের করার পরেই কোনো কাজ শেষ হয়ে যায় নাই, তাহলে তুমি কি করতে পারতা, আরেকটা জিনিস বের করতে পারতা, ব্যাসার্ধ বের করতে পারতা। দেখো এই দুইটা বিন্দুকে অর্ধেক ভাগ করে দিলে ব্যাসার্ধ পেয়ে যাইতা। তাহলে তুমি কোন একটা বৃত্তের কেন্দ্র পেয়ে গেছো, ব্যাসার্ধ পেয়ে গেছো, তখন তুমি চাইলে কিন্তু x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এই সূত্রের মধ্যে বসাই দিলে কিন্তু সমীকরণ পেয়ে যাইতা। কিন্তু ওইটা বিভিন্ন স্টেপ, ওই স্টেপ গুলা এক্সট্রা করে কষ্ট করে কেন মনে রাখবো, তার চাইতে আমরা ডিরেক্ট সূত্র মনে রাখবো, x মাইনাস x1, x মাইনাস x2, y মাইনাস y1, y মাইনাস y2 ইকুয়াল টু 0। যেখানে x1 এর মান বসাই দিবা, x2 এর মান বসাই দিবা, y1 এর মান বসাই দিবা, y2 এর মান বসাই দিবা। এর চাইতে সহজ কিছু হয়? সহজ কিছু হয় না। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এই জিনিসটা বুঝতে পারলে তুমি আমাকে এখন এই প্রশ্নটা উত্তর দিতে পারবা। দেখো প্রশ্নটা কি বলতেছে, এই একটা বৃত্ত, বৃত্তের বলতেছে যে কেন্দ্র হলো 3,5, কত 3,5, খুব ভালো কথা। তারপর বলতেছে যে ব্যাসের, তার মানে একটা ব্যাস অঙ্কন করি, এই যে ব্যাস, ব্যাসের বলতেছে যে এক প্রান্তের স্থানাঙ্ক আছে 7,3, অপর প্রান্তের স্থানাঙ্ক কত। একটু আগে শিখাইলাম যে দুইটা প্রান্তের মধ্যবিন্দু হলো কে, কেন্দ্র। তাহলে মধ্যবিন্দু কি, 3 ইকুয়াল টু কি হবে, বুঝটা কি হবে, 7 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, তাহলে হবে 3 দুগুণে 6, তার মানে 7 প্লাস এক্স, আর এক্স ইকুয়াল টু কি হবে, -1। ঠিক আছে ভাইয়া? এখন কোন অপশন আছে, -1, ডি নাম্বারে, তার মানে এটা বুঝেই গেছে যে ডি অ্যান্সার। আর ওয়াই তো বের করতেই পারবা, 5 ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, 3 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, তাহলে 5 দুগুণে 10 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 3 প্লাস ওয়াই, ওয়াই ইকুয়াল টু হবে কত, 7। দেখো ওয়াই ইকুয়াল টু 7, বুঝতে পারছো আশা করি? এর চাইতে সহজ কোনো কাজ নাই। এবার আসো ভাইয়া সাধারণ জের সমীকরণ। ঠিক আছে ভাইয়া? এই বুঝছো কিনা বলো, এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা বলো, এই কনসেপ্টটা বুঝতে পারছো কে কে একটু বলো। একজন বলছে ভাইয়া স্লাইডটা আবার একটু দেখেন। সূত্রের স্লাইডটা তুমি কি, হ্যাঁ এই সূত্রের কথাই বোঝাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারার কথাগুলা।
ওকে, ওকে। এবার আসো ভাইয়া এই জিনিসটা সাধারণ যে এটা কি একটু কনসেপ্টটা তোমাকে আগে বুঝাই। ধরো এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে? এরকম আরেকটা বৃত্ত আছে। এবার একটা মজার জিনিস দেখাই। বসাতে যে পরিমাণ কষ্ট হচ্ছে, একটু দাঁড়া। দেখো দেখো কি পরিমাণ মেজাজটা গরম হচ্ছে। ওকে, আশা করি বসছে। ওকে, এবার দেখো ভাইয়া এই একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত, বৃত্ত 1, আর এটা কি বৃত্ত 2। এখন সাধারণ যে কি দেখো, এই বৃত্তটার একটা যে হলো এইটা, এই বৃত্তটার একটা যে হলো এইটা, আর এইটাকে আমরা বলবো কি সাধারণ যে। এখন জিজ্ঞেস করতেছে যে সাধারণ যে সমীকরণ নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবা? তুমি সবসময় মনে রাখবা প্রথম বৃত্ত তুমি জাস্ট কি করবা, বৃত্ত 1 থেকে তুমি বৃত্ত 2টা কি করবা, বাদ দিবা। বৃত্ত 1 থেকে বৃত্ত 2টা বাদ দিবা। বাদ দিলে যা মান থাকবে তাই হবে কি, ইকুয়াল টু 0 হবে কি সাধারণ যে সমীকরণ। অবাক হয়ে যাচ্ছ? এক্সাম্পল দেখো, ধরো এই বৃত্তের ইকুয়েশন হলো x² + y² 4x + 6y + 5 = 0, আর এই বৃত্তের ইকুয়েশন হলো x² + y² - 2x + 3y - 2 = 0। এখন আমি কি বললাম, বাদ দিতে হবে। বৃত্ত 1টা লেখো, x² + y² + 4x + 6y + 5 মাইনাস কোনটা, এই বৃত্তটা, মাইনাস x² হবে, মাইনাস y² হবে, মাইনাস প্লাস 2x হবে, মাইনাস 3y হবে, মাইনাস প্লাস 2 হবে, ইকুয়াল টু 0। এখান থেকে দেখো এইটা 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 4x + 2x মানে কত হবে, 6x। 6y থেকে 3y বাদ দিলে কত হবে, 3y, আর 5 এর থেকে 2 যোগ করলে হবে কত, 7, ইকুয়াল টু 0। এই হলো সাধারণ যে সমীকরণ। দেখো মজার বিষয় হলো যে সাধারণ যেটা কি একটা সরল রেখা, এটা একটা সরল রেখাই নির্দেশ করতেছে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। ওকে, ডান। ক্লিয়ার হয়ে গেলে বৃত্তের স্পর্শকে আমরা চলে আসি কনসেপ্ট 6, এবং আজকের ক্লাসের সম্ভবত এটা লাস্ট কনসেপ্ট। ঠিক আছে, দেখো বেশি কিন্তু পড়াশোনা করি নাই আমরা, তাই না? তার মাধ্যমে কিন্তু আমাদের ক্লাস শেষ না, আরেকটা কনসেপ্ট আছে বৃত্তের স্পর্শক। আগে দেখি আমরা বৃত্তের স্পর্শকটা দেখবো, ঠিক আছে ভাইয়া? ওকে, বৃত্তের স্পর্শক জিনিসটা কি? বৃত্তের স্পর্শক হলো যে, ধরো ভাইয়া এটা কি, এটা একটা কি, এটা একটা বৃত্ত। এখন তুমি বলতেছো কই ভাইয়া, দেখাচ্ছি, এই যে দেখো এটা একটা বৃত্ত। ওকে, খুব ভালো, এটা একটা গোল গোল বৃত্ত। এখন এইখানে একটা মজার বিষয় আছে। কি বিষয়টা বলতো ভাইয়া? একটু আগে আমি এই বৃত্তটারই স্পর্শক অঙ্কন করছিলাম। কোথায় বলতো ভাইয়া? জাস্ট মজার বিষয় দেখো, এইভাবে দেখো, মনে আছে তোমাকে এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে আমি এরকম স্পর্শক অঙ্কন করছি। ওকে, ঠিক আছে ভাইয়া, এরকম একটা স্পর্শক অঙ্কন করছে, খুব ভালো কথা। এখন দেখো ভাইয়া এটা কি, এটা হলো কেন্দ্র। এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে স্পর্শকের উপর এটা কি, এটা এক প্রকার কি বলতো ভাই, একটা সরলরেখা যখন আমরা থাকে, এই লম্ব দূরত্ব। তার মানে আমি এইটুকু বুঝতে পারলাম যে প্রথমত স্পর্শকটা কি, আগে একটু লেখো। স্পর্শক একটি সরল রেখা, স্পর্শক একটি সরল রেখা, একটি সরল রেখা। আর দ্বিতীয় যে জিনিসটা বুঝতে পারলাম এখান থেকে, যে স্পর্শক থেকে আমি কি জিনিসটা বুঝতে পারলাম, এই যে লম্ব দূরত্ব আছে, এই লম্ব দূরত্ব সমান সমান কি হবে বলো তো ভাইয়া? এই লম্ব দূরত্ব সমান সমান কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কি হবে? ব্যাসার্ধ। তার মানে আমি এই কনসেপ্ট থেকে এইটুকু বুঝতে পারবো যে লম্ব দূরত্ব সমান সমান কি? বৃত্তের ব্যাসার্ধ। এই দুইটা কনসেপ্ট দিয়ে আল্লাহর দুনিয়া আমি সকল ম্যাথ করতে পারবো, সকল ম্যাথ করতে পারবো। কিভাবে করব চলো একটু দেখি। প্রথমত তুমি আগে আমি এই ম্যাথটা করাবো, ঠিক আছে ভাইয়া? 2 নম্বর ম্যাথটা কনসেপ্ট দিয়ে আমি ভালো করে বুঝাই দিচ্ছি। প্রথমত তোমাকে বলতেছে একটা বৃত্ত। ওকে, ভালো কথা, বৃত্ত। আর বৃত্তের ইকুয়েশন দিয়ে দিছি কি,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। আর এটা কি একটা সরলরেখা, সরলরেখার ইকুয়েশন দিয়েছে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল টু 0। এই বৃত্তটাকে কেন্দ্র বের করো। কেন্দ্র কি হবে বলো তো ভাইয়া? কেন্দ্র হচ্ছে এক্স এর শকটাকে -2 দিয়ে ভাগ করবা, ওয়াই শকটাকে -2 দিয়ে ভাগ করবা, তাহলে আসবে কত? আসবে 4,1। এটাই হলো বৃত্তের কেন্দ্র। আর এটা কি হবে বলতো? বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে আর ইকুয়াল টু কত হবে বলতো? এই 4 স্কয়ার প্লাস 1 একটা করে দিবা, বাকি সব করবা নিচে নিচে, মাইনাস সি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, সিটা কত আছে বলতো? 4, মানে -4। তাহলে এটা আসবে কত বলতো ভাইয়া? 16, 17 থেকে 4 বাদ দিলে থাকে √13। ওকে, তার মানে ব্যাসার্ধ পেয়ে গেছো তুমি কত? √13। তার মানে তুমি কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেছো। আমি একটু আগে শর্ত লেখাইলাম কি? বৃত্তে স্পর্শক হওয়ার শর্ত হলো যে লম্ব দূরত্ব সমান কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। সো বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছো, কিন্তু এখন কি লাগবে? লম্ব দূরত্ব লাগবে। সরি, মডুলাসটা কোথায় দিচ্ছে দেখছো? মডুলাসটা উল্টা জায়গায় দিচ্ছে, উল্টা জায়গায় দিচ্ছে। মডুলাসটা হবে এই দিকে, কারণ ব্যাসার্ধ তো নেগেটিভ হতে পারেই না, তাই কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ, এবার আসো ভাইয়া, তাহলে তুমি আমার এখানে কি লাগবে? ব্যাসার্ধ তো পেয়ে গেছে, তাহলে এখন লাগবে আমার কি? লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্বটা কি ছিল একটু আগে খেয়াল করে দেখো তো। লম্ব দূরত্বটা রুলসটা কি? সবসময় মনে রাখবা যে এইখানের মধ্যে আমরা কি করব? ওই বিন্দুটাকে কি করব? সিদ্ধ করব। 3 × 4 প্লাস b × 1 মাইনাস 1 √3 স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে ভাইয়া? এটা কি? এটা হলো লম্ব দূরত্ব। তাহলে দেখো, এই হলো লম্ব দূরত্ব। এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসবে 11 প্লাস b √9 প্লাস b স্কয়ার। এই হলো লম্ব দূরত্ব। তাহলে এইটা সমান সমান আমি কি বলতে পারি? এই লম্ব দূরত্ব সমান সমান আমি কি বলতে পারবো? বৃত্তের ব্যাসার্ধ সেটা কত? এই যে √13। দেখো ভাইয়া, কি? √13। এই যে দেখো √13, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। আর লম্ব দূরত্ব পেয়ে গেছে এইটা। তাহলে এইটা সমান সমান √13। এইটাই আমি করব। ঠিক আছে? এইটা সমান সমান কত? √13। 11 প্লাস b ছিল 9 প্লাস বি স্কয়ার ইকুয়াল টু ছিল কত? √13। উভয় পাশে স্কয়ার করে দাও যাতে এই বর্গগুলো উঠে যায়। তাহলে 11 প্লাস বি হোল স্কয়ার আর 9, এখানে নিচে চলে আসবে কি? 9 প্লাস বি স্কয়ার, আর এখানে চলে আসবে 13। তো এখান থেকে ক্যালকুলেশনটা খুব একটা কঠিন না, দেখো করে দিচ্ছি। 121 প্লাস 22b প্লাস বি স্কয়ার, আর এটাকে গুণ করে দাও। 13 কে 9 দিয়ে গুণ করলে কত হয় জানো? 117। 117 প্লাস কি হবে? 13b স্কয়ার, 13b স্কয়ার। ঠিক আছে ভাইয়া? তাহলে এখান থেকে তুমি জাস্ট একটা কাজ করো, সবগুলোকে ওই সাইডে নিয়ে যাও। সবগুলোকে ওই সাইডে নিলে 13b স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে ভাইয়া? তারপরে আসবে কত? এখানে কত আসবে? -22b, -22b আর প্লাস 117 মাইনাস 121। ঠিক আছে? ইকুয়াল টু কত? 0। এবার দেখো ভাইয়া, 12b স্কয়ার -22b আর কি হবে বলতো ভাইয়া? -4 ইকুয়াল টু 0। এটাকে তুমি যদি একটু বের করতে চাও, তাহলে এইভাবে বের করবা। 6b স্কয়ার -11b -2 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে মিডল মানে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 6b স্কয়ার -12b প্লাস b -2 ইকুয়াল টু 0। 6b কমন নাও, b -2 প্লাস 1 কমন নাও, b -2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসতেছে b -2 6b প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় কি হয়? হয় b ইকুয়াল টু 2, আর অথবা কি হয়? 6b ইকুয়াল টু -1 হলে b ইকুয়াল টু -1/6। এই হলো অ্যান্সার। দেখো, এই হলো অ্যান্সার। কত? -1/6 আর হলো 2, এই বি নাম্বারটা। কোশ্চেনে এত জায়গা থাকবে না, তবে এই এমসিকিউ গুলা কি বলতো ভাইয়া? আসে পরীক্ষায়, তার জন্য একটু শিখে রাখতে হবে। তো এই সেম প্রসেস তুমি এটা মনে রাখবা। তবে এটা মনে রাখার জন্য আমি একটা শর্টকাট শিখিয়ে দিই। সবসময় ডিরেক্ট এটা সূত্র আকারে চাইলে তুমি মনে রাখতে পারো। এই নাম্বারটা হবে কারেক্ট আনসার। সবসময় সূত্র আকারে এটা ডিরেক্ট মনে রাখতে পারো। ঠিক আছে ভাইয়া? এই হলো ঘটনা। সেম নিয়মে এটা করবা, সেম নিয়মে এটা করবা, সেম প্রসেসে এগুলা ম্যাথগুলা করবা। ঠিক আছে ভাইয়া? সেম প্রসেসে। যারা দেখতে পাচ্ছ তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে,
এবার আসি আমরা লাস্ট এন্ড ফাইনাল একটা টপিক, ঠিক আছে ভাইয়া? এই এতক্ষণ যা যা বলছে এগুলো সব বুঝছো কে কে একটু বলো, একটু বসে আগে একটু জিজ্ঞেস করি কে কি বুঝতে পারছো। ওকে ওকে ডান, চলো আমরা এবার শুরু করি, ঠিক আছে? দেখো বেশিক্ষণ কিন্তু সময় নেই, খুব টানের উপর শেষ করছে, ঠিক আছে? খুবই টানের উপর। বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য ধরো এই হলে আছে একটা বৃত্ত, তো এই একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বৃত্তটাকে কি করলো, স্পর্শ করলো, ঠিক আছে? তাহলে এই যে এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক যতটুকু করছে এটার একটা দৈর্ঘ্য আছে, তাই না? তো এটাকে বলা হয় স্পর্শকের দৈর্ঘ্য। আরো মজার বিষয় একটা দেখাই, তুমি বলতে পারো ভাই এইভাবে তো স্পর্শ করতে পারতো, হ্যাঁ এটা হলো স্পর্শকের দৈর্ঘ্য, সেম অ্যান্সার আসবে। কোন একটা বৃত্তর ধরো ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 5 ইকুয়াল টু 0, বললো যে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত, এরকম একটা প্রশ্ন করলো। তুমি সবসময় মনে রাখবা যে স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু, সবসময় মনে রাখবা জাস্ট 1/√2। কি মনে রাখবা? 1। আচ্ছা আরো সহজ ভাবে বলি, তুমি জাস্ট কি করবা বলো তো ভাইয়া? জাস্ট কি করবা? রুট দিবা, এরকম একটা চিহ্ন দিবা। চিহ্ন দিয়ে তুমি জাস্ট কি করবা, এইখানের মধ্যে এই যে বিন্দুটা ছিল, ধরলাম এই বিন্দুটা আছে কি x, y, তার মানে এখানে বলতেছে 1,2 বিন্দু হতে এরকম একটা বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত। তুমি জাস্ট এই বিন্দুগুলোকে কি করবা? বসাই দিবা। জাস্ট কি করবা? এই বিন্দুগুলোকে বসাই দিবা, তাহলেই তোমার কাজ শেষ হয়ে যাবে। জাস্ট এই বিন্দুগুলোকে কি করবা? বসাই দিবা, তাহলেই তোমার কাজ শেষ হয়ে যাবে। এটাই হলো বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। এই এগ্রি এক্সাম পিছাবে নাকি পিছাবে না এটা নিয়ে এখন আমাদের ভাবার দরকার নেই, আপাতত আমরা পড়াশোনা করি, ঠিক আছে? এবার দেখো ভাইয়া এই সেম কনসেপ্ট দিয়ে এই একটা ম্যাথ আছে, আমি এই ম্যাথটা করে দিচ্ছি। দেখো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে আগে আমার কি বানানো লাগবে? ইকুয়েশনটাকে মনে আছে সবকিছুকে আগে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ 1 বানানো লাগবে। মাইনাস x/2 প্লাস 3/2y প্লাস হাফ ইকুয়াল টু 0। এবার আমার কাজ কি? রুট দেওয়া, রুটের মধ্যে এই মানগুলো বসানো। 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস হাফ প্লাস এই যে 3/2 ইন্টু কত? মাইনাস 1 প্লাস হাফ। এই তো এই হাফ হাফ কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে কত? এখানে থাকতেছে √2 প্লাস 3/2 প্লাস 3/2, এরকম তো থাকতেছে নাকি? না, 2 মাইনাস 3/2, দেখলাম কত থাকতেছে? 2 মাইনাস 3/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 2 4 মাইনাস 3, মানে হলো যে √1/2 মানে 1√2, এটাই হলো অ্যান্সার 1√2, সি নাম্বারটা।
ওকে আচ্ছা, কনসেপ্ট আর্ট আছে, একটা কনসেপ্ট এখানে দেখানো দরকার। সেই কনসেপ্টটা দেখানোর মাধ্যমে হয়তোবা ম্যাথ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই কনসেপ্ট আর্টে রাখছে এখানে। কনসেপ্ট আর্টটা কি, এখানে প্রত্যেকটা ম্যাথ দিয়ে কনসেপ্ট গুলো বোঝানো লাগবে। ধরো এখানে কি বলতেছে, এরকম একটা বৃত্ত আছে, তো এই বৃত্তটার ইকুয়েশন বলতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 3 স্কোয়ার। তার মানে এই বৃত্তের কেন্দ্র কত, 0,0, এই বৃত্তের ব্যাসার্ধ কত, 3। খুব ভালো কথা, কিন্তু তোমাকে জিজ্ঞেস করতেছে যে এর এই বৃত্তের কেন্দ্র যেটা আছে, ঠিক আছে ভাইয়া একটু খেয়াল করে দেখো, তুমি কেন্দ্র পেয়েছো 3, ঠিক আছে, এটুকু আমরা মনে রাখি, কেন্দ্র পেয়ে গেছো 3। বলতেছে জে এর, আগে একটা জে অঙ্কন করি, বলতেছে জে, এই জে এর মধ্যবিন্দু বলতেছে 1,2। খুব ভালো কথা, তাহলে বলতেছে জে টির ঢাল কত, এই জে এর ঢাল জানতে চাচ্ছে। ওকে, খুব ভালো কথা। তুমি আমাকে বলো ভাইয়া, তোমার এখানে কি দেওয়া আছে, কেন্দ্র আছে, তার মানে এই দুইটা রেখাকে তুমি সংযোগ করে দিতে পারো। তাহলে এদের আগে তুমি ইয়া বের করো, ঢাল বের করো, এদের ঢালটা বের করো, এই যে এ আর বি রেখার ঢাল বের করো, তারপরে তুমি সিডি এর ঢাল বের করো। এ বি রেখার ঢাল কত হবে, 2 মাইনাস 0, কোটি দ্বয়ের অন্তর মাইনাস ভুজ দ্বয়ের অন্তর, মানে হলো 2। তুমি আমাকে বলো ভাইয়া, এ বি এবং সিডি এরা একে অপরের উপর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফলের মান কত হবে, এ বি আর সিডি এদের গুণফলের মান হবে -1। তাহলে এ বি রেখার ঢাল কত আসতেছে, 2, আর সিডি আছে -1, তাহলে সিডি ইকুয়াল টু কি হবে, -1/2, আর -1/2 হলো কারেক্ট অ্যান্সার। আর এটা তো তোমরা পারবা, দেখো এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গ একক। একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে কি আছে বলো তো ভাইয়া, বলতেছে যে এই যে ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত, আর ইকুয়াল টু কত, 1, আর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের সূত্র হলো যে পাই আর স্কোয়ার, পাই ইন্টু 1 স্কোয়ার মানে হলো পাই, পাই হলো কারেক্ট অ্যান্সার, ডি নাম্বারটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এইটুকু হলো আমাদের ছিল পড়াশোনা। তবে এখানের মধ্যে আমি যেটা দিব যে সেটা হলো যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট সেটা একটু লিখে নাও, ঠিক আছে। ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে ভাইয়া। ইম্পর্টেন্ট টপিক কোনগুলা, সেগুলোর মধ্যে প্রথম টপিকটা যেটা সেটা হলো যে বৃত্তের বৃত্তের শর্ত। দেখো টাইপ এগুলো কিন্তু সব শিখাইছি, টাইপ 2। আর কি আছে বলতো ভাইয়া, আর হলো স্পর্শক। এই 3টা টপিক থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে। এই হলো পড়াশোনা। আমার ধারণা তোমরা সবাই কম বেশি সবকিছু বুঝতে পারছো। কারো অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি আর বেশিক্ষণ ক্লাসে থাকবো না ভাই, একটা আর্জেন্ট আজকে একটা কাজ আছে। ঢালের কনসেপ্টটা তো একটু আগে বুঝালাম, কোনটার কথা বুঝাচ্ছ সুরাইয়া, ক্লিয়ার ভাইয়া? ওকে, বাকিরা সবাই কি বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কালকে আগে তোমাদের ডিসিশনটা জানাক, তারপর ডিসিশন জানানোর পরে যদি তোমাদের এমন হয় যে পরীক্ষা সময় মতো হয়ে যাবে 20 তারিখ, তাহলে কালকেই একটা রাতের বেলা ক্লাস নিয়ে নিব, কালকেই হয়তোবা। আর যদি ডিসিশন জানা যায় না পরীক্ষা পিছাবে, তাহলে আস্তে আস্তে আমরা বাকি যদি 2-1টা ক্লাস নেওয়া লাগে সেগুলো নিব, ঠিক আছে। দেখা যাক। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ। আর যদি ক্লাসে এরকম থাকে তাহলে আমি ক্লাসে নিব না।